প্রণয় ব্যাকুলতা। ইনান হাওলাদার। পর্ব 31। আহির জ্ঞান ফেরার 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো হসপিটাল বেডেও। কাল সকালে রিলিজ করা হবে। জ্ঞান ফিরলে কথা বলার অবস্থায় নেই ও। গলা প্রচণ্ড রকমে ব্যথা হয়ে আছে। যে যা বলছে শুধু শুনছে। ওষুধের প্রভাবে এতক্ষণ ঘুমিয়েছিল, কিছুক্ষণ হয়েছে জ্ঞান ফিরেছে। আপাতত ওর কাছে কেউ নেই। সেই সুযোগে একটু কান্না করে নিচ্ছে মেয়েটা। কান্না করাও কষ্টসাধ্য, সামান্য ঢোক গিললেই গলা ব্যথা করছে। ডাক্তার বলেছেন কিছুদিন নরম খাবার খেতে। তার জ্ঞান ফেরার একটা দিন হয়ে গেল, তবুও তুর্য ওকে দেখতে আসলো না। চোখের কোনা বেয়ে একাধারে জল গড়িয়ে পড়ে বালিশ ভিজছে। আম্মা, ঘুম কখন ভাঙল? আসলাম চৌধুরীর কথার আওয়াজে দুই হাতে দ্রুত চোখের পানি মুছল আহি। এই 24 ঘন্টায় তার কাছে সবচেয়ে বেশি যেই লোকটা থেকেছে সে তার বাবা। আসলাম চৌধুরী এসে মেয়ের পাশে বসলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, কান্না করছিলে মা? কেন? আহি বাবার দিকে তাকিয়ে দুই পাশে মাথা নাড়ল, যার অর্থ না, সে কান্না করেনি। আসলাম চৌধুরীও আর মেয়েকে জেরা করলেন না। বললেন, ক্ষুধা লেগেছে, কিছু খাইয়ে দিব? এবারেও না বোধক মাথা নাড়ল আহি। আসলাম চৌধুরী সেই শুরু থেকেই খেয়াল করছেন মেয়েটার জ্ঞান ফিরেছে, ধরে শুধু দরজার দিকে তাকিয়ে আছে। একটু সময় এদিক সেদিকে তাকিয়ে আবারও দরজায় দৃষ্টি ফেলছে। সবাইই বুঝছেন কার অপেক্ষায় আছে মেয়েটা। হয়তো মুখে বলতে পারছে না তুর্য ভাই কোথায়, আসছেন না কেন। তিনি মেয়ের মন অন্যদিকে ঘোরানোর জন্যে বললেন, তোমাকে আর এখানে থাকতে হবে না আম্মা, সকালে বাড়ি চলে যাব আমরা। এই কথায় হাসি ফুটল মেয়েটার মুখে। বাড়ি গেলে তুর্যের সাথে দেখা হবে, তখন কথাও হবে। আরও কিছুক্ষণ ধরে মেয়ের সাথে এটা ওটা কথা বললেন আসলাম চৌধুরী। তাদের বিয়ের কথাও তুললেন। আহি মনে মনে খুশি হলেও মুখে লজ্জার আভা ফুটে উঠল। মেয়েকে লজ্জা পেতে দেখে আসলাম চৌধুরীও থেমে গেলেন, অন্য প্রসঙ্গ টানলেন। চৌধুরী বাড়িতে আজকের সকালটা একটু বেশিই আনন্দমুখর। প্রায় 4-5 দিন পর বরাবরের মতো উৎফুল্লতায় মেতে উঠেছে বাড়ি। 11টা বাজতে বাজতে আহিকে নিয়ে বাড়ি ফিরেছেন আকবর চৌধুরী। মেয়েটার অন্য কোনো শারীরিক সমস্যা না থাকলেও কথা বলতে পারছে না। ডাক্তার বলেছেন সপ্তাহ 2 গলা ব্যথা থাকতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ততদিন নরম খাবার খেতে। বাড়ির 3 গিন্নি মেয়ের জন্যে কয়েক প্রকারের খাবার রান্না করেছেন। আহি বাড়িতে ফিরে কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে বেরোনোর পর প্রত্যেকটা খাবার নিয়ে হাজির হয়েছেন তারা। আহি নিজের কাজ নিজে করতে পারলেও মারুফা বেগম নিজে হাতে মেয়েকে খাইয়ে দিচ্ছেন আর চোখের পানি ফেলছেন। আহিও এখন অপরাধ বোধে ভুগছে। গলা নাড়িয়ে মাকে কোনো সান্ত্বনা বানিয়েও দিতে পারছে না। আর পারলেও কি বা বলতো, মেয়েটার চোখের কোণেও জল জমেছে। পারভিন বেগম খেয়াল করলেন, তারপর যা কে মগ দিয়ে কান্না থামাতে বললেন। এতে আরও শব্দ করে কেঁদে উঠলেন তিনি। বললেন, আমার মেয়েটার কিছু একটা হয়ে গেলে আমি তো রাস্তার পাগল হয়ে যেতাম বুবু। আহি মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগল। এসব করার আগে একটাবার পরিবারের কারো কথা ভাবল না। কেন? তত্ত্বই কি সকল সমস্যার সমাধান? আহি নিজের উপর আশ্চর্য হল। যেখানে একটু হাত ছিলে গেলেই ব্যথায় রে যায়, সেখানে আত্মহত্যার মতো ডিসিশন নিয়ে ফেলেছিল। আর সেই কাজে মোটামুটি সফলও হয়ে যাচ্ছিল। যদি না ঠিক সময় সকলে পৌঁছাতো তাহলে এতদিনে হয়তো মাটির নিচে থাকা তার দেহ থেকে মাংস পচে গলতে আরম্ভ করত। মেয়ের কান্না দেখে মারুফা বেগমকে নিয়ে চলে গেলেন লতা বেগম। বাকি খাবারটা পারভিন বেগম খাইয়ে দিল ওকে। এখন বিকাল হলেও গভীর ঘুমে আচ্ছন্ন আহি। এ কদিন হাসপাতালের মেডিসিনের উদ্ভট গন্ধে ঠিকমতো খাওয়া দাওয়া, ঘুম কিছুই হয়নি মেয়েটার। প্রায় ঘন্টা 3 আগে দুপুরের খাবার খেয়েই ঘুমিয়েছে। সূর্য পশ্চিমে হেলে পড়লেও গভীর ঘুমে আচ্ছন্ন ও। আরও 10 মিনিট পার হলে দৌড়াতে দৌড়াতে তাহি এলো। বেশ কয়েকটা ডাক দিয়েও আহির ঘুম ভাঙাতে পারল না ও। 2 হাতে ওর শরীর ঝাঁকাতে ঝাঁকাতে আরম্ভ করল।
এইবার হুসে এলো আহি। হরবর করে চারিদিকে চাইল। তাহি বিরক্তির সাথে বলল, কেমন ঘুমিয়েছিলে আপু? ডাকতে ডাকতে গলা শুকিয়ে গেল। একটু আগেই ভাইয়া এসেছে বলে আবার দৌড়াতে দৌড়াতে চলে গেল। আহির বাড়ি ফেরার একদিন পার হয়ে গেছে, তবু তুর্যের দেখা মেলেনি। আর লোকটা কখন বাড়ি ফেরে কখন বের হয় বুঝতে পারে নাও। তাছাড়া বাড়ি ফেরার পর থেকে বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটছে ওর। তাই তাহিকে বলে রেখেছিল তুর্য বাড়ি ফেরার সাথে সাথে তাকে জানাতে। ঘুমিয়ে থাকলেও আহি একটু সময় নিয়ে বিছানা ছাড়ল। ঘুমে এখনো চোখ লেগে আসছে। ও উঠে চোখ মুখে একটু পানি দিল। তারপর একটা প্যাড আর কলম হাতে তুর্যের রুমের উদ্দেশ্যে রওনা হল। এখন ওর কথা বলার একমাত্র মাধ্যমই এই প্যাড আর কলম। তুর্যকে সে কি বলবে, কি প্রশ্ন করবে সেটা ঘুমানোর আগেই নোটপ্যাডে লিখে রেখেছিল। যেতে যেতে সেগুলাকে আরেকবার দেখে নিল। আরও কোনো কথা বা প্রশ্ন করার আছে কিনা সেগুলোও ভেবে নিল। প্রথমবারের মতো কোনো ডর ছাড়া তুর্যের রুমে প্রবেশ করল ও। বরাবরের মতো মুখে কোনো হাসি নেই। এমন করে রেখেছে যেন ছেলেটা মহা কোনো ভুল করে ফেলেছে। সত্যিই তো ভুল করেছে। এই একটা দিনের মধ্যে একবারও তার সাথে দেখা করল না, এমনকি হাসপাতালেও নাকি তাকে দেখতে যায়নি। শুধু করিডোর দিয়ে ঘুরঘুর করে বেরিয়েছে। এসব ভেবে মুখ আরও ল হয়ে উঠল ওর। রাগে লাল হওয়া মুখ নিয়েই রুমে প্রবেশ করল। এই মুহূর্তে তুর্য মোবাইলের সাথে ল্যাপটপ কানেক্ট করতে ব্যস্ত। দরজা খোলার শব্দে একবার সেদিকে তাকাল। তারপর আবার নিজের কাজে মন দিল। আহি এগিয়ে এসেছে বুঝতে পেরে সেদিকে মাথা না তুলেই বলল, ওয়েলকাম হোম। কোনো পরিবর্তন দেখা গেল না আহির মুখে। ও প্যাড থেকে কয়েকটা পৃষ্ঠা উল্টে একটা প্রশ্ন বের করল। তারপর সেটাকে নিজের বুক বরাবর দুই হাতে মেলে ধরল। কিন্তু তুর্য সেদিকে খেয়াল করল না। সেই নিজের কাজে ব্যস্ত। আহির রাগ ক্রমশ বাড়তে থাকল। কিছু সময় যাওয়ার পর তুর্য ল্যাপটপ সাইডে রেখে ওর দিকে তাকাল। রাগে রক্তিম হওয়া মুখশ্রীতে একবার নজর বুলিয়ে মেলিয়ে ধরা প্যাডের দিকে তাকাল। তারপর ভ্রুকুচকে বিড়বিড় গোটা গোটা অক্ষরের লেখাটা পড়ল, আপনার সমস্যা কি তুর্য ভাই? তুর্য তাকালো ওর মুখের দিকে, তাকিয়ে ঠোঁট উল্টে এদিক ওদিক মাথা নাড়ল। যার অর্থ কোনো সমস্যা নেই। আহির জানা ছিল তুর্য এমন কিছুই বলবে। সে আরেকটা পৃষ্ঠা উল্টে পরের প্রশ্ন বের করল, তাহলে আমাকে একবারও দেখতে যাননি কেন? আমার সাথে একবারও কথা বলেননি কেন? তুর্য একই কায়দায় এই লেখাটাও পড়ল। তারপর বলল, কথা বলতে পারছিস? কি কথা বলবো তোর সাথে? পরবর্তী প্রশ্ন বের করল আহি। হসপিটালেও দেখতে যাননি আমাকে? তুর্য পুনরায় ল্যাপটপ উরুর উপর রাখতে রাখতে বলল, কাজের কথা থাকলে বল, না হলে অযথা ডিস্টার্ব করিস না। আহির চোখ টলমল করছে। আরেকটা পলক ফেললে হয়তো জল গড়িয়ে পড়বে। হলো তাই পানির ফোঁটা গিয়ে পড়ল তুর্যের ট্রাউজারের উপর। ও ল্যাপটপ থেকে চোখ সরিয়ে এক পলক সেদিকে তাকাল। এটা কোথা থেকে এসেছে সেটা বুঝতে আর বাকি রইল না ওর। তারপর মাথা উঁচু করে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকাল। আরেকটা লেখা বের করে দাঁড়িয়ে আছে ও, আমি যদি সত্যি সত্যি রে যেতাম তুর্য ভাই? যেতিস রার জন্যেই তো কানটা পাকিয়েছিলি। বলে একটু থামল তুর্য, তারপর পুনরায় বলল, সামান্য একটা দিন কথা বলিনি, দেখা করিনি তাই সহ্য করতে পারছিস না। আর তিনটা দিন নিজে তো রার মতো পড়েছিলিস, একদম টেনশন ফ্রি। বাকিদের অবস্থা কি হতে পারে তোর কোনো আইডিয়া ছিল? ধীরে ধীরে উচ্চ হল তুর্যের গলা। আহি মাথা নিচু করে শুধু চোখের পানি ফেলছে। তুর্য ফের ল্যাপটপ সাইড করে রাখল। উঠে আহির দুই বাহু ধরে ওকে বিছানায় বসালো। তারপর নিজে হাঁটু গেড়ে মেঝেতে বসে আলতো হাতে ওর চোখের পানি মুছল। কিক্ষণ প্রেয়সীর দিকে তাকিয়ে থেকে নরম কণ্ঠে বলল, আর কান্না করতে হবে না, সুস্থ হয়ে ওঠ ফাস্ট। আমি আর এত অপেক্ষা করতে পারছি না। আহি চোখ তুলে তাকালো তুর্যের দিকে। গভীর চোখে তাকিয়ে আছে লোকটা। আহি চেষ্টা করল সেই চোখের ভাষা পড়তে।
কিন্তু বরাবরের মতো ব্যর্থ হল। অনেক কষ্টে মৃদু কণ্ঠে বলল, শো রি। আহি কি বলল খেয়াল হলো না তুর্যের। ও ডান হাতের তর্জনী আঙুল দ্বারা প্রেয়সীর ঠোঁট চেপে ধরল। অন্যমনস্কতায় মৃদু আওয়াজে বলল, প্লিজ ডো এন্ড টক, লেট মি সি ইউ যা ন। তুর্যের এহেন কথায় দ্রুত এদিক সেদিকে এলোমেলো চাহনি ফেলতে আরম্ভ করল আহি। হুশে ফিরল তুর্য, নিজেও এলোমেলো চাহনি ফেলে দৃষ্টি স্বাভাবিক করল। অতপর উঠে যেতে নিতেই আহির গলায় চোখ পড়ল। পুরো গলায় গোল করে কালচে রঙের দাগ দেখে বুকের মধ্যে খোঁজ করে উঠল। পিছনে কাটিয়ে আসা যন্ত্রণাম দিনগুলোর কথা মনে পড়ল। আলতো হাতে আহির কাঁধের চুলগুলো সরিয়ে দিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। তারপর হাত বাড়িয়ে গলার এক পাশ ছুঁয়ে দিল। আহি নড়ে চড়ে উঠল, জায়গা ছাড়ার পায়তারা করতে লাগল। তুর্য বিরক্তি নিয়ে ওর দিয়ে তাকাল, বলল, কি প্রবলেম হচ্ছে তোর? আহি ওর ঘাড় তুর্যের হাত নামিয়ে অন্যদিকে দৃষ্টি ঘোরাল। নিজের অজান্তে ঠোঁট বাঁকিয়ে হাসল তুর্য। ওকে আরেকটু ভরকে দিতে বলল, এত নেগেটিভ মাইন্ডেড তুই? আহি তুর্যকে ধাক্কা দিয়ে উঠে পালাতে চাইল, কিন্তু ব্যর্থ হল। উল্টে তুর্য ওকে আলতো ধাক্কায় বিছানায় ফেলল। তারপর নিজে ওর উপর আধশোয়া হল। আহির হৃৎপিণ্ডের গতি কয়েক গুণ বেড়ে গিয়েছে। তুর্য বোধ হয় চাইল আরেকটু বাড়িয়ে দিতে। মেয়েটা উঠে যেতে চাইলে দুই হাত বিছানায় চেপে ধরল ও। বাঁকা হেসে কিছুক্ষণ ওর কাণ্ড কারখানা দেখে কানের লতির সাথে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, এখন থেকে আর হুটহাট আমার রুমে আসবেন না। আর আসলে প্রস্তুতি নিয়ে আসবেন, যে কোনো কিছু ঘটে যেতে পারে। এনিথিং তার দায় কিন্তু আমার থাকবে না, ওকেই? আহি একটা ঢোক গিলে দ্রুত উপর নিচ মাথা নাড়তে লাগল। মেয়েটা ভাবল এইবার হয়তো ছাড়া পাবে, কিন্তু সেটা হলো না। তুর্য মুখ উঠিয়ে আহির বদ্ধ দুচোখের পাতায় চুমু খেল। তারপর কপালে, দুই গালে, নাকের ডগায়, থুতনিতে। এবার তিরতির করে কাঁপতে থাকা প্রেয়সীর ঠোঁট গিয়ে দৃষ্টি থামল। এক দৃষ্টিতে কিক্ষণ সেদিকে তাকিয়ে রইল। ওখানে ডুব দেওয়ার সাহস দেখল না সে। একবার ডুবে গেলে হয়তো আর ওঠার সাধ্য হবে না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে উঠে পড়ল। আহি ছাড়া পেয়ে দ্রুত উঠে দৌড় লাগাল। রুমের বাইরে যেতেই পারভিন বেগমের দেখা পেল। আপনা আপনি পা থমকে গেল ওর। মেয়েটার এমন লালচে হয়ে থাকা মুখ দেখে তিনি প্রশ্ন করলেন, গাল মুখ লাল হয়ে আছে কেন? কি হয়েছে মা? আহি এদিক ওদিক না বোধক মাথা নাড়ল। পারভিন বেগম বললেন, নিচে যা, সবাই ডাকছে। আহি হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে গেল। পারভিন বেগম কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে তুর্যের রুমে প্রবেশ করলেন। ছেলেকে দেখে তিনি আরেক দফা অবাক হলেন। একা একা দাঁড়িয়ে মুচকি হাসছে ও। তিনি আর তুর্যকে কিছু জিজ্ঞেস করলেন না। বুঝে নিলেন মেয়েটার ওভাবে ছুটতে থাকা আর ছেলের এভাবে হাসতে থাকার মধ্যের কারণ একটাই। কিন্তু সঠিক কারণ না বুঝতে পারলেন, আর না জিজ্ঞেস করলেন। তুর্য মাকে দেখে স্বাভাবিক হল। বলল, কিছু বলবে? পারভিন বেগমও ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলেন। বললেন, হ্যাঁ, তোর বাপ চাচারা বসে আছে, তোকে নিচে ডাকছে। কেন? কিছু হয়েছে? চিন্তিত শোনা গেল তুর্যের কণ্ঠ। পারভিন বেগম বললেন, বিয়ের দিন তারিখ ঠিকঠাক করার ব্যাপারে মনে হয়। আমাকে কেন ডাকছে? করুক তারা, এই কথার অর্থ এমন না যে তুর্য লজ্জা পাচ্ছে। আসলে সে এসব বিষয়ে উপস্থিত থাকবে কিনা কি বলে ফেলবে, তারপর বাবা চাচারা লজ্জায় পড়ে যাবেন। পারভিন বেগম বললেন, ওনাদের মন মতো এক তারিখ দিলেই হলো। তোরও তো সুযোগ সুবিধার ব্যাপার আছে। আমি ফ্রি আছি। এক বেলার ব্যাপার, যেদিনই ডেট দিবে প্রবলেম হবে না। ছেলের কথায় যেন আকাশ থেকে পড়লেন পারভিন বেগম। বিস্ময় ভরা কণ্ঠে বললেন, পাগল হয়ে গেছিস আব্বা? এক বেলা মানে? এটা কি একদিনের ব্যাপার? কয়েকদিন সময় লেগে যাবে। তারপর তুই ব্যস্ততা দেখলে তোর বাবা কাজোকা করবে। মায়ের কথায় মুখ বিকৃত করল তুর্য। রক্তভঙ্গিতে বলল,
এত আয়োজনের তো কিছুই দেখছি না। সাদা মাঠা বিয়েতে আল্লাহ রহমত বেশি। এগুলো করতে নিষেধ করো। এতদিন তিনিও চাইতেন ছেলে মেয়ে দুটোর ধুমধাম করে বিয়ে হোক, পুরো মহল্লার মানুষ জানুক চৌধুরী বাড়িতে বিয়ে হচ্ছে। কিন্তু ধর্মীয় কথায় মন বলে গেল পারভিন বেগমের। বললেন, এই জন্যেই তোকে যেতে বলছি, নিচে আয় তুই। তারপর তাদের বল বলে আবার ব্যস্ত পায়ে চলে গেলেন তিনি। কিছু সময় পর নিচে নামল তুর্য। বাড়ির বড় থেকে ছোট সকল সদস্য ড্রয়িং রুমে উপস্থিত। এতক্ষণ ধরে আহিও ছিল। বিয়ের প্রসঙ্গে কথা হচ্ছে শুনে পিছু কেটে পালিয়েছে। নিজের বিয়ের কথা বার্তায় থাকা একটা লজ্জার ব্যাপার স্যাপার। আর কিছুক্ষণের মধ্যে তুর্য ভাইও চলে আসবেন। প্রত্যেকের মুখে খুশির ঝলক। শান্ত প্রান্ত আর তাহি সবচেয়ে বেশি এক্সাইটেড। বড়দের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনছে তারা। আর ঘুরে ফিরে বলছে অনেক বড় করে বিয়ে দিবে, কিন্তু আমরা অনেক মজা করব, আমাদের সকল ফ্রেন্ডদের ইনভাইট করব। আকবর চৌধুরী সায় দিলেন বাচ্চাগুলোর কথায়। বললেন, হ্যাঁ, সবাইকে দাওয়াত দিবে তোমরা। শুধু ফ্রেন্ড না, পুরো ক্লাসের ছেলে মেয়েদের দাওয়াত দিবে। চৌধুরী বাড়ির ছেলে মেয়ের বিয়ে বলে কথা। পারভিন বেগম বললেন, তুর্য বলছিল যে বিয়ে শাদী যত ছোট খাটো করে হয় আল্লাহর রহমত বেশি থাকে। সেটা তো সত্যিই আমার। তাকে আর কথা শেষ করতে দিলেন না আকবর চৌধুরী। তিনি খিট করে উঠে বললেন, তোমার কি মনে হয় রহমতের জন্যে বলেছে তোমার ছেলে? একটু বড় করে আয়োজন করতে গেলে সময় বেশি লাগবে, বুঝছো না তুমি? ওর আসলে দেরি সহ্য হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি বেয়ে নেমে আসলো তুর্য। ড্রয়িং রুমের দিকে এগোতে এগোতে সাবলীল গলায় বলল, এক্স্যাক্টলি বুঝতেই যখন পেরেছেন দেরি না করাই বেটার, আই থিঙ্ক। তুর্যের এহেন কথায় সবাই একযোগে ওর দিকে তাকালো। কেউ যেন মানতেই পারল না তুর্য এই কথা বলল। তবে আকবর চৌধুরীর মানতে অসুবিধা হয়নি। সকলে কিছুক্ষণ মূর্তির মতো ওর দিকে তাকিয়ে রইল। তুর্য ভাবলেশীনভাবে এগিয়ে এসে আসিফ চৌধুরীর পাশে থাকা খালি জায়গা বসল। আকবর চৌধুরী দাঁত কিরমির করে উঠলেন পারভিন বেগমের উপর। বললেন, ছেলে এরকম রলজ্জ পয়দা কবে হল তুর্যের মা? সে কথায় কান দিল না তুর্য। ব্যস্ত ভঙ্গিতে বলল, বলুন কি হয়েছে? আকবর চৌধুরীর বলতে ইচ্ছা হল, তোর বাপের বিয়ে, কিন্তু তিনি তা বললেন না। দাঁত চেপে পড়ে রইলেন। আবার কিনা কি বলে বসবে। এতদিন এই ছেলেকে ভদ্রসভ্য ভাবাই ওনার বোকামি হয়েছে। যদিও ওনার আগেই বোঝা উচিত ছিল ছেলে এরকম নির্লজ্জ না হলে কি আর হাঁটুর বয়সী একটা বাচ্চা মেয়েকে বিয়ে করার জন্যে এত পাগল হয়। কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো সেখানে। তারপর আসিফ চৌধুরী নীরবতা ভাঙলেন। বললেন, ভাইজান, এক হিসেবে ভালোই হয়েছে। তুর্যের জন্যে মেয়ে দেখা, আহির জন্যে যোগ্য পাত্র খোঁজা ঝামেলা হয়ে যেত। ওরা নিজেরা নিজেদের পছন্দ করে নিয়েছে, এতে করে আমাদের এই ছেলে দেখতে যাওয়া, মেয়ে দেখতে যাওয়া, তাদের বাড়িঘর দেখতে যাওয়া, এসব ঝামেলা রইল না। যদি মেয়েটাকে বোঝাতে পারতাম তাহলে রে গেলেও এই ছেলের হাতে আমি আমাদের মেয়ে দিতাম না। থমথম করতে করতে বললেন আকবর চৌধুরী। ওনার কথা শেষ না হতেই তুর্য বলল, ইনসাল্ট করতে ডেকেছেন এখানে? আপনাদের মেয়ের যোগ্য কিনা বিয়ের পর দেখবেন। এখন যেটা করতে ডেকেছেন সেটা করুন আব্বু। বিজি? হ্যাঁ, ব্যস্ত থাকবি, এই জন্যেই তোকে ডাকা। মাসখানেক পর ফ্রি থাকবি তো? এর মধ্যে আহিও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আসলাম চৌধুরীর কথায় যেন চরম বিরক্তি নেমে আসলো তুর্যের মুখে। ও আশ্চর্য হয়ে বলল, মাসখানেক? মারুফা বেগম বললেন, তোর সময় লাগলে আরও বাড়িয়ে দেওয়া যাবে বাবা, নিজের সুযোগ বুঝে বল। আবার মুখ খুললেন আকবর চৌধুরী। বললেন, এতক্ষণ ধরে এই বুঝলে মেজ বউ? সময় ওর কম না বেশি হয়ে যাচ্ছে। পারলে কালই বিয়ে করে নেয়ও। আজ হলেও মন্দ হয় না, বিড়বিড় করে বলল তুর্য। কেউ না শুনলেও আসিফ চৌধুরীর কানে গেল। উনি হো হো করে হেসে উঠলেন। বাকিরা হাসির মূল কাহিনী বুঝলেন না, আর বোঝার চেষ্টাও করলেন না।
আকবর চৌধুরী কিছুক্ষণের নীরবতা ছেড়ে বাকি কথা সম্পন্ন করলেন। দেখো, তুমি চাইলেও আমরা সেটা করতে পারছি না। মেয়েটার সুস্থতারও একটা ব্যাপার আছে। বিয়ের পর আপনাদের মেয়ে সুস্থ হবে না, নাকি বিয়ে করলে তার সুস্থতা স্থগিত হয়ে যাবে? আকবর চৌধুরী চোখ রাঙিয়ে পারভিন বেগমের দিকে চাইলেন। তিনি অসহায় চোখে একবার ছেলের দিকে আরেকবার ছেলের বাবার দিকে তাকালেন। তুর্য এখনও স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। লতা বেগম প্রসঙ্গ ঘোরানোর তাগিদে বললেন, একটা ভিন্ন কায়দায় বিয়ে হলে ভালো হয় না? যদিও নিজেদের মধ্যে বিয়ে, তবুও আমরা যদি ছেলে পক্ষ হয়ে মেয়ে দেখতে আসি, পুরো গ্রামীণ প্রকৃতি দেখাশোনার ব্যাপারটা যদি ঘটে, তারপর সবগুলো দৃষ্টি এসে পড়ল ওনার দিকে। ফলস্বরূপ কথা থামিয়ে দিলেন তিনি। আস্তে করে বললেন, আমার মতো দিচ্ছিলাম, সবার ইচ্ছা না থাকলে দরকার নেই। কিক্ষণ নীরবতা। তারপর আসলাম চৌধুরী বললেন, এটা তো ভালো কথা, জমজমাট একটা পরিবেশ হবে। অন্তত একজনের সমর্থন পেয়ে হাসি ফুটল লতা বেগমের মুখে। তারপর একে একে সকলে মতো দিল। অধৈর্য তুর্য আরও অধৈর্য হয়ে পড়ল। একটু আগে 1 মাসের ব্যাপার ছিল, এখন এই বাড়ির লোক সেটাকে 1 বছরে নিয়ে দাঁড় করাচ্ছে। সে গম্ভীর গলায় বলল, এসবের মধ্যে আমি থাকতে পারব না, আপনারা যা খুশি করুন। এই চিন্তা ভাবনায় বড়দের থেকে ছোটদের উৎফুল্লতা বেশি ছিল। তুর্যের এমন কথা শুনে ওদের মুখ কালো হয়ে গেল। তাহি বলল, কেন ভাইয়া, তুমি শুধু বিয়ের দিন থাকবে নাকি? বিয়ে তো হবেই হবে, তাহলে এত পাগল হচ্ছ কেন? তাহির কথায় একযোগে সবাই হেসে দিল। আসিফ চৌধুরী বললেন, তুই যে পাগল হয়েছিস তাহিও সেটা বুঝে নিল। আপনাদের এই সো কোল্ড ডিসকাশনে আমাকে কেন ডেকেছেন? ডিসগাস্টিং বলে চলে গেল তুর্য। বাড়ির বাকিরা আলোচনা বহাল রাখলেন। আসিফ চৌধুরী বললেন, এসব বাদ দেও ভাইজান, ছেলেটা যখন চাইছে না, জোড়াজুড়ির দরকার নেই। আকবর চৌধুরী কিছুক্ষণ চিন্তা ভাবনা সেরে বললেন, তবে নিয়ম উল্টো হোক, ছেলেপক্ষ মেয়ে দেখতে নয়, মেয়েপক্ষ ছেলে দেখতে যাবে। আমরা তো আর আমাদের মেয়েকে যার তার হাতে তুলে দিতে পারি না। আজকের আড্ডার স্থান নাবিল পিঙ্কির ফ্ল্যাট। ড্রয়িং রুমে হাসি ঠাট্টায় ব্যস্ত নাবিল, তাসিনা আর তুর্য। যদিও তুর্য সেখানে নীরব দর্শক, বইকি আর কিছু না, অথচ হাসি ঠাট্টার কেন্দ্রবিন্দু সে। পিঙ্কি ওদের জন্যে কিছু স্ন্যাক্স তৈরি করতে কিচেনে গিয়েছে, আর ওকে হেল্প করছে আলিয়া। মাঝে মাঝে কিচেন থেকে তারাও ওদের আড্ডায় সামিল হচ্ছে, এটা ওটা বলে উঠছে। সেই 7 ঘন্টা ধরে তাসিন তুর্যকে কিছু একটা বলতে চেষ্টা করছে, কিন্তু কথাগুলো গুছিয়ে বলতে পারছে না, অন্যথায় বলার সাহস পাচ্ছে না। তাই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে যাচ্ছে। তুর্য আরও কিছুক্ষণ সময় দিল ওকে। তারপর রক্তি নিয়ে বলল, যেটা বলতে চাচ্ছিস ক্লিয়ারলি বল, আদারওয়াইজ এখানেই থেমে যা। তাসিন নাবিল একে অপরের মুখের দিকে তাকালো। তারপর তাসিন আমতা আমতা করতে করতে বলল, তোদের মানে তোর আর আহির বিয়ে তো অলমোস্ট ঠিকঠাক, তাই না? তুর্য এবার মনোযোগী হলো ওর দিকে। একটু নড়ে চড়ে বসে আগ্রহী হয়ে বলল, হ্যাঁ তো। থাক ভাই, কিছু না। তাসিন কাঙ্ক্ষিত কথাটা বলতে গিয়েও পারল না। ভরকে গেল, বেশ বুঝতে পারছে সে যা বলতে চাইছে তুর্য বুঝেছে, কিন্তু এখনও অবুঝ হয়ে বসে আছে। নাবিল যে উঠল ওর উপর। বা রার একটা কথা কইতে যাইয়া মাইয়া মানুষের মতো ঢং শুরু করছস। আমি কইতাছি, এই তুর্য তুই। ব্যাস, তারও দম ফুরিয়ে গেল। মাঝপথে মুখে কুলু পাটল। তাসিন ওর পিঠে এক ঘুষি দিয়ে দাঁত চেপে বলল, বল শালা, থামলি কেন? এবার শুরু হলো দুইজনের হাতাহাতি। পিঙ্কি আর আলিয়া কিচেন থেকে দেখছে আর মজা নিচ্ছে। তাসিন, বেশি করে দে ওই নাপিতকে, চেয়ে উঠল পিঙ্কি। ততক্ষণে তাসিন নাবিলের বাহু বন্ধী হয়ে গিয়েছে। নাবিলও চেয়ে উঠল, ওরে মাংকির বাচ্চা, পেটে আমার বাচ্চা নিয়ে ঘুরস আর আমাকেই বেশি করে দিতে কস। কিছুক্ষণ এভাবে হা টিমা রা মা রি করে ওরা নিজেরাই মিটমাট করে থেমে গেল।
ওদের নিরিবিলি হতে দেখে তুর্য বলল, হয়েছে তোদের? তাসিন বিচার দেওয়ার ভঙ্গি করে বলল, ভাই তুইই দেখ, 2 দিন পর বাপ হবে ও। তারপরেও ছেলে মানুষই যায় না। আর তুই যে চাচা হবি? আমি চাচা না, মামা হব। লা তোর সাথে সকল সম্পর্ক ছিন্ন করলাম আজ। আবার শুরু করল দুজনে। নাবিল বলল, আমার বাচ্চার কাছে তোর পরিচয়ই দিব না লা। নট শালা, ইট, বা রা। এতক্ষণে ওদের গড়ার মধ্যে বাম হাত ঠেলল তুর্য। কিন্তু তুর্য যখন ঠেলেছে ডান হাতই ঠেলেছে। সে কখনো বাম হাত ঠেলতে পারে না। তার কথায় সায় দিল নাবিল, ওই তো বা রা। রাত 11টা নাগাদ নাবিলদের ফ্ল্যাট হতে বের হয়েছে ওরা সবাই। প্রথম দিক থেকে আলিয়া খুব হাসি খুশি থাকলেও শেষ মুহূর্তে এসে মুডের পরিবর্তন লক্ষ্য করা যায়। সবাই ওর হুটহাট মুড সুইং সম্পর্কে অবগত। কোনো কারণ ছাড়াই মন খারাপ করে ফেলে। কিছুক্ষণ যেতেই আবার ঠিক হয়ে যায়। তবে আজ ওর মুড সুইংয়ের চক্করে ফেসে গেছে তাসিন। তুর্যের কথা মতো ওকে ড্রপ করতে এসেছিল তাসিন। যদিও তুর্য না বললেও ও নিজে থেকেই ড্রপ করে দিত। বরাবর এটাই হয়ে আসছে। ওদের গ্রুপের 2 মেয়ে সদস্যকে আড্ডা শেষে ওরা নিজেরাই ড্রপ করে। পিঙ্কির জন্যে নাবিল ফিক্সড ছিল। আর আলিয়াকে তুর্য অথবা তাসিন যখন যার সময় হতো বা হয় সে ড্রপ করে। তবে আজকে তাসিন বেকায়দায় পড়ে গেছে। অর্ধেক রাস্তা আসার পর আলিয়া বলে সে হেঁটে হেঁটে বাসায় ফিরবে। তাসিন ওকে বোঝানোর শত চেষ্টা করলেও শেষ পর্যায়ে হার মেনে নেয়। বাইক একটা গ্যারেজে ওয়াশ করতে দিয়ে ফ্রেন্ডের জিদ মেনে নেয়। নির্জন রাস্তা ধরে ল্যাম্পপোস্টের আলোয় হেঁটে চলছে দুজন। আলিয়ার কিছুটা পিছনে তাসিন। হাঁটতে হাঁটতে কিছু একটা ভাবছে মেয়েটা। তাসিন শত কথা বলা সত্ত্বেও তার কথায় কোনো খেয়াল দিচ্ছে না ও। কবক করতে করতে এক পর্যায়ে থেমে গিয়েছে ছেলেটা। কোনো রকমে বাড়ির গেইট অবধি পৌঁছে দিতে পারলে বাঁচে। কিছুটা দূরে গিয়ে কি একটা ভেবে থেমে গেল আলিয়া। পিছনে ফিরে ওর আর তাসিনের দূরত্ব মেপে নিল। তাসিন ওকে থেমে যেতে দেখে জোর পায়ে হেঁটে ওর পাশাপাশি এসে হাঁটতে হাঁটতে বলল, চল। বলে ও কিছুটা এগিয়ে যাওয়ার পরেও দেখল আলিয়া ওর দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আবার ব্যাক করল তাসিন। তোর কি হয়েছে ইয়ার? বেহায়ার মতো ফের একই প্রশ্ন করল ছেলেটা। এইটুকু রাস্তায় এই নিয়ে না হলেও খানিকবার একই প্রশ্ন করেছে ও। তবুও কোনো উত্তর পায়নি। এবার উত্তর এলো। তবে এই প্রশ্নের জবাব না। যেটা এলো তার জন্যে তাসিন মোটেও প্রস্তুত ছিল না। আমাকে বিয়ে করবি তাসিন? তাসিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখ বড় বড় করে চাইল আলিয়ার দিকে। আলিয়া স্বাভাবিকভাবে ওর দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্যে তাসিন ভাবল সে বোধ হয় ভুল শুনেছে। নিশ্চিত হতে বলল, কি বললি ভাই? বুঝিনি। বিয়ে করবি আমাকে? একই কায়দায় ফের বলল ও। তাসিন এবার বুঝল এই মেয়ে সত্যিই পাগল হয়ে গিয়েছে। ও কপালে হাত ছোঁয়ালো আলিয়ার। ভালো করে পরখ করে বলল, না জ্বরও আসেনি, তাহলে ভুলভাল কছিস কেন? ভুল কছি না আমি, কপাল থেকে তাসিনের হাত সরিয়ে বলল ও। তারপর পুনরায় বলল, এখন বল করবি বিয়ে? তাসিন ওকে বোঝানোর কায়দায় বলল, আমি তোকে ওসব নজরে কোনোদিন দেখিনি আলিয়া। দেখিসনি, এখন থেকে দেখবি ভাবলেশহীন উত্তর ওর। ফ্রেন্ড হোস আমার, বেস্ট ফ্রেন্ড আমি এসব জীবনেও ভাবতে পারবো না। আমি তোকে বোনের চোখে দেখি ভাই। তাসিনের কথায় কোনো রুডনেস নেই। আলিয়া বোধ হয় বিরক্ত হল। কিছুটা নিয়ে বলল, এমন ভাব বলছিস যেন আমি তোকে এতদিন বয়ফ্রেন্ডের নজরে দেখে এসেছি। তাসিন বর্ণনায় ধরল না ওর কথা। মেয়েটার সমস্যা বোঝার চেষ্টা করল। জানতে চাইল, কি হয়েছে তোর? আমাকে বল, দেখি সলভ করতে পারিনি কিনা। বললামই তো। দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আলিয়া একটা বর্ষর নিঃশ্বাস ফেলে সামনে হাঁটা ধরল। তাসিনও পিছু পিছু চলল। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে কথা বলে উঠল আলিয়া। মিহি কণ্ঠে বলল,
একটা বিয়ে তো করতেই হবে বল। বাড়ি থেকে ছেলেও দেখছে। কেন জানি কাউকেই আমার ভালো লাগছে না। বলতে পারিস সারাটা জীবনের জন্য অপরিচিত কারো হাত ধরতে সাহস পাচ্ছি না। বলে আবার পা থামিয়ে তাসিনের দিকে চাইল ও। প্রশ্ন করল, আমাকে বিয়ে করতে কি সমস্যা তোর? জাস্ট ফ্রেন্ড হই এই জন্যে। হুমম আস্তে করে উত্তর দিল তাসিন। তাহলে নাবিল পিঙ্কি কিভাবে সংসার করছে? নাবিল পিঙ্কিকে সেই শুরু থেকে পছন্দ করত ভাই। সেটা তুর্য, তুই, আমি, সবাই জানতাম। ইভেন পিঙ্কিও জানত। এই কারণে হয়তো ওর মধ্যেও একটা সফট কর্নার তৈরি হয়েছিল। আর ধীরে ধীরে সেটা ভালোবাসায়। হ্যাঁ, বুঝলাম, এবার যা তুই। আমি একা চলে যেতে পারবো বলে ফের হাঁটা শুরু করল ও। তাসিন কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। মিনিট খানেক ধরে কিছু একটা ভাবল। তারপর দৌড়ে আলিয়াকে ধরল। ওর পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, এতখানি রাস্তা হাঁটিয়ে হতো করলি, বাকিটুকু হাঁটিয়ে একেবারে হতো করে দে। রাত বাড়ছে, চলে যা তুই। সেটা তো তুই না বললেও যাব। যা তাহলে। বাকি রাস্তাটুকু এভাবেই তাসিনকে তাড়াতে তাড়াতে কাটল আলিয়ার। তাসিনও যাব যাব বলতে বলতে একদম বাড়ির সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসল। গেইট থেকে দাঁড়িয়ে আলিয়ার মায়ের সাথে সাধারণ কথাবার্তাও বলল। ভদ্র মহিলা জানালায় দাঁড়িয়ে থেকে ওকে বারবার ভিতরে আসতে বললেন। তাসিনও যেতে চাইল, কিন্তু আলিয়া ওকে বাইরে ধাক্কা দিয়ে গেইট লাগিয়ে দিল। তারপর পুরোটা রাস্তা আলিয়ার ব্যাপারে ভাবতে ভাবতে কাটাল ও। প্রায় সপ্তাহ দুয়েক পর পুরোপুরি সুস্থ হয়েছে আহি। এখন আর কথাবার্তা বলতে কোনো সমস্যা হচ্ছে না। গত 2 দিন আগে বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। মার্চের শেষ সপ্তাহে বিয়ে। এখন থেকেই নেমন্তন্ন পর্ব শুরু করে দিয়েছেন চৌধুরী পরিবার। বাড়ির 3 কর্তা আজ গরুর বাজারে গিয়েছেন। এদিকে বিয়ের তারিখ ঠিক হওয়ার পর লাপাত্তা হয়েছে আহি, যেন ডুমুরের ফুল। গত 2 দিন ধরে এড়িয়ে চলছে তুর্যকে। মিনিট 20 আগে বাড়ি ফিরেছে তুর্য। বাড়ি ফিরেই দেখেছে আহি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। সে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল ও নেই সেখানে। সে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসল। পুরো ড্রয়িং রুমে একবার নজর বুলিয়ে কফির মগ হাতে উপরে গেল। কাঙ্ক্ষিত রুমের সামনে গিয়ে কোনো কাল বিলম্ব না করে কয়েকবার কড়া নাড়ল। তবে ঘরের মালিকের অনুমতি পাওয়ার অপেক্ষা করল না। তার পূর্বেই রুমে প্রবেশ করল। নিরিবিলি হেঁটে গিয়ে স্টাডি টেবিলের চেয়ার টেনে বসল। আহি ওয়াশরুমে ছিল। বের হয়ে তুর্যকে দেখে ভূত দেখার মতো মুখ করল। আস্তে করে প্রশ্ন করল, কিছু বলবেন তুর্য ভাই? কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মানবীর কথায় খেয়াল দিল না তুর্য। সে শান্ত ভঙ্গিতে কফির কাপে চুমুক দিচ্ছে। খুব ইমার্জেন্সি ছাড়া তুর্য আহির রুমে আসে না বললেই চলে। ও পুনরায় বলল, কিছু হয়েছে? কেন, কিছু হওয়ার ছিল নাকি? বলে তাকালো আহির দিকে। ও এখনো ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। তা দেখে কপাল গোটালো তুর্য। আহি কিছু বলতে নিচ্ছিল তার আগেই ও বলল, ইদানিং পর্দা করছিস মনে হচ্ছে। তাও করা পর্দা। আহি অবাক হয়ে তাকালো ওর দিকে। অবুঝ ভঙ্গিতে বলল, কই না তো। অবাক হওয়ার ভঙ্গিতে প্রশ্ন করল তুর্য। না। সেকেন্ড খানিকের ব্যবধানে পুনরায় প্রশ্ন ছুড়ল, তাহলে আমার সামনে পড়ছিস না কেন? কই, এই এখনো তো দাঁড়িয়ে আছি। ড্রয়িং রুমেও তো। কথা শেষ করতে পারল না আহি। তুর্য টেবিলের উপর শব্দ করে কফির মগ রেখে উঠে দাঁড়াল। খানিকটা ক্ষীণ গলায় বলল, তাহলে কি গণর করছিস আমাকে? আহি যেন আসমান থেকে পড়ল। তুর্যের কায়দায় ভ্রু কুঁচকে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর দো গলায় বলল, আমি কখন ইগনোর করলাম তুর্য ভাই? করিসনি। গতকাল তাহিকে দিয়ে তোকে ডাকতে পাঠিয়েছিলাম। এসেছিলি। আজ সকালে আমি ডাইনিংয়ে আসার পর উঠে গেলি। কেন? দেন একটু আগে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলিস, তোকে রুমে আসতে বলেছিলাম আমি। এসেছিস।
আজকে তাদের দুইজনের রোল যেন পাল্টে গিয়েছে। তুর্য আহির মতো ছেলে মানুষই করছে, আর আহি তুর্যের মতো ঠান্ডা মাথায় সেগুলো শুনছে। তফাৎ শুধু, আহি হলে ন্যাকা কান্না করতে করতে বলতো আর তুর্য রে গে বলছে। না চাইতেও পেট ফেটে হাসি পাচ্ছে আহির। ও পারল না নিজের হাসি আটকাতে। ফিক করে হেসে উঠল। তুর্য আরো বিরক্ত হল। তো করে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। ধারালো চোয়াল আরো কিছুটা ধারালো হয়ে উঠল। আহি হাসতে হাসতেই এক্সপ্লেনেশন দিল। কালকে তো তাহি আমাকে ডাকতে আসেনি। তাছাড়া সারাদিন আমি বাড়িতেও ছিলাম না। যখন এসেছি তখন আপনি ফোনে কারো সাথে গে কথা বলছিলেন, এই জন্যে যায়নি। আর সকালে ডাইনিং থেকে উঠে গেলাম কেন খেয়াল নেই। আর এখন আপনি ডেকেছিলেন? আমি তো খেয়ালই করিনি তুর্য ভাই। এইটুকু বলে হুট করে মুখের হাসি নিভিয়ে ফেলল আহি। ভ্রু কুচকে ওর দিকে তাকালো তুর্য। নিজে যে ছেলে মানুষই করে ফেলেছে বুঝতে আর বাকি নেই তার। তবে এর আবার হঠাৎ কি হলো বুঝতে পারল না সে। আহি অভিমানী গলায় বলল, তাছাড়া আমি আর আপনার রুমে যাবও না। আপনি তো আমাকে যেতে নিষেধ করেন তুর্য ভাই। তবুও আমি নির্লজ্জের মতো যাই। আর যাব না। তুর্য টেবিল থেকে কফির মগটা উঠিয়ে এক স্লিপ নিতে নিতে আবার চেয়ারে বসল। আহির দিয়ে তাকিয়ে চোখ ছোট ছোট করে ভাবলেশীন কণ্ঠে বলল, ওহ রিয়েলি? রলজ্জের মতো? রলজ্জ নোস তুই? আহি বিরোধিতা করে বলল, না, আপনি যেটাকে রলজ্জ বলছেন ওটাকে নির্লজ্জতা বলে না। মাত্র নিজেই তো বললি। ওকে ফাইন, তাহলে কি বলে? হায়াপনা বলে। বেশ কিছুক্ষণ ভেবে চিনতে বলল ও। দ্যাট মিন্স মানছিস তুই হা? আহি কোনো জবাব দিল না। তুর্য জানতে চেয়ে বলল, আচ্ছা হা আর রলজ্জের মধ্যে ডিফারেন্স কি? উদাহরণ দিয়ে বোঝালো আহি। আপনি আমাকে বারবার আপনার রুমে যেতে নিষেধ করেন তবুও আমি যাই, এটা হলো হায়াপনা। যদিও এটা বেহায়াপনা নয়। আসলে তুর্য আটকালো ওকে। বলল, হ্যাঁ, বুঝেছি। আর রলজ্জ? আহি এগিয়ে এলো তুর্যের কাছে। সামান্য দূরত্ব রেখে ওর মুখের উপর তর্জনী আঙুল তুলে বলল, সেটা হলেন আপনি। মুহূর্তেই তুর্যের মুখের হাবভাব বদলে গেল। আহি কিছুটা পেল বোধ হয়। থতমত করতে করতে বলল, মানে আগে ছিলেন না তুর্য ভাই, এখন হয়েছেন। বলে তুর্যের তাক করে রাখা তর্জনী আঙুলটা সরিয়ে নিতে গেল। কিন্তু তার আগেই তুর্য সেটাকে মুঠ করে ধরল। নিজের দিকে কিছুটা টান দিল সে। ফলস্বরূপ আহি খানিকটা ঝুঁকে পড়ল ওর দিকে। তুর্য নিজেকেও এগিয়ে নিল আহির দিকে। অতঃপর টিল হাসি ঝুলিয়ে বলল, লজ্জা? সেটা তো কোনোকালেই ছিল না। রলজ্জতার লাস্ট স্টেজ অবধি দেখিয়ে আনব। জাস্ট একটা মাসের অপেক্ষা। কান গরম হয়ে উঠল আহির। চুপসে যাওয়া মুখ নিয়ে তাকিয়ে রইল তুর্যের দিকে। ওর মুখের দিকে দৃষ্টি স্থির করল তুর্য। ঠোঁটে হাসি রেখেই দুইবার ভ্রু নাচাল। ভ্রুর ইশারায় জানতে চাইল কি হল। আহি একটা ঢোক গিয়ে এদিক ওদিক না বোধক মাথা নাড়ল। আঙুল ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়ুন তুর্য ভাই। তুর্য ওর ভরকে যাওয়া মুখের দিকে আরো কিছুক্ষণ চেয়ে রইল। তারপর বিরক্তি নিয়ে বলল, কথার মাথায় ভাই লাগানো বন্ধ কর আহি। আহি পিঠ সোজা করে দাঁড়াতে চাইল। অবুঝ ভঙ্গিতে বলল, তাহলে কি বলবো? তুর্য ছেড়ে দিল ওর আঙুল। চলে যেতে যেতে বলল, আপাতত কিছু না। কি বলতে হবে 1 মাস পর শিখিয়ে দিব। তুর্য যাওয়ায় আহি যেন হাফ ছেড়ে বাঁচল। বুকে হাত রেখে হৃৎপিণ্ডের গতিবিধি মেপে নিল। বিছানা থেকে একটা বালিশ উঠিয়ে লজ্জায় রাঙা মুখ ঢাকল। মনে মনে তুর্যের বলা শেষ কয়েকটা কথা ভাবতে থাকল। সকাল সকাল জরুরি বৈঠক বসেছে চৌধুরী বাড়িতে। ছেলেপক্ষ মেয়েপক্ষ ভাগাভাগি নিয়ে কথাবার্তা রক চলছে। দীর্ঘ ঘণ্টা খানেকের বাকবিতণ্ডা শেষে পক্ষ ভাগাভাগি সম্পন্ন হল। বাড়ির 3 কর্তা আর তাহি মেয়েপক্ষ। অন্যদিকে বাড়ির 3 গিন্নি এবং শান্তপ্রান্ত ছেলেপক্ষ।
আরও কিছুক্ষণের আলোচনায় ঠিক করা হলো তারা আজই ছেলে দেখতে আসবে। তবে সমস্যা হলো ছেলেকে এসব বিষয়ে রাজি করানো। বরদস্তিতে কাজ হবে না, টেকনিক্যালি রাজি করাতে হবে তাকে। সেসব প্ল্যানও করে ফেলল তারা। যে প্ল্যান বানিয়েছে 100তে 100 কাজ দিবে। এখন শুধু বিকালের অপেক্ষা করতে করতে সেই কাঙ্ক্ষিত সময় এলো। তুর্য কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমে সকলে জড়ো হয়ে তাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠালো। তুর্যও এলো। সবাইকে এভাবে একত্রিত হয়ে বসে থাকতে দেখে বুঝল সকলে মিলে কিছু একটা কাহিনী পাকিয়েছে। আর যেখানে স্বয়ং আকবর চৌধুরী উপস্থিত সেখানের কথাবার্তা তার ফেভারে হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তুর্য নিচে আসতেই আকবর চৌধুরী ওকে বসার জন্যে ইশারা করল। বসল সে। আকবর চৌধুরী একটা গলা খাকারি দিয়ে বললেন, শুরুতে তোমাকে মেয়ে দেখা দেখির বিষয়ে বলা হয়েছিল, তুমি সম্মতি দেওনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ছেলে দেখতে যাব। রক্তিতে তুর্যের চোখ মুখ কুঁচকে আসল। আশ্চর্য হয়ে বলল, এগুলো কেমন ফাজলামো আব্বু? এত কথা আমরা শুনতে চাচ্ছি না। ছেলেকে দেখতে এসেছি আমরা। সামনে থাকা খাবারগুলো দেখিয়ে বললেন, এই দেখো, তোমার মা চাচিরা আমাদের নাস্তাও দিয়েছে। তুর্য একবার সামনে সাজিয়ে রাখা রাজকীয় খাবারগুলোতে নজর বুলাল। কোনো আইটেম বাদ দেওয়া হয়নি সেখানে। কিছুক্ষণের নীরবতা শেষে বলল, ছেলেকে দেখেছেন? এবার আসলাম চৌধুরী বললেন, শুধু দেখলেই হবে? কত প্রশ্ন করার আছে সেগুলো করব না? এসব বন্ধ করুন চাচ্চু অনুরোধ করে বলল তুর্য। আকবর চৌধুরী বললেন, তুমি এসব পছন্দ না করলে চলে যেতে পারো। তাহলে আমরাও আমাদের মেয়ে দিতে পছন্দ করব না। আমি 2 বছরের বাচ্চা নই যে আমাকে এসব মেইল করবেন আর আমি পাব। তাহলে 30 বছরের বুড়ো হিসাবে শোনো, এসব রিচুয়াল আমরা পালন করবই। তুমি যত দেরি করবে বিয়ের তারিখ তত পিছনে যাবে। কিন্তু এই রিচুয়াল তোমাকে পালন করতেই হবে, আব্বাজান। তুর্য চোয়াল শক্ত করে শুনল বাবার কথা। কফিনের শেষ পেরেকটা মনে হয় কাজে দিয়েছে। সবাই ঠোঁট টিপে হাসছে। তবে আহি হাসবে না বলে পণ করেছে। সেই শুরু থেকে তুর্য ওকে পরখ করছে। একবার হেসে ফেললেই সবার অবচরে ওকে ধরা করবে, পানিশমেন্ট দিবে, তারপর মনোমালিন্য হবে। আর আহি আপাতত এসব চাচ্ছে না। তুর্য কিছুক্ষণ দম রে বসে থেকে বলল, দয়া করে প্রশ্ন পর্ব শুরু করুন। তেরা ব্যাকা উত্তর দিলেও হবে না। বলে প্রথম প্রশ্ন পর্ব শুরু করতে গেলেন আকবর চৌধুরী। কিন্তু ভাইকে থামিয়ে দিলেন আসিফ চৌধুরী। বললেন, এভাবে ট্রাউজার টি শার্ট পরে? মেয়ে দেখতে গেলে তারা শাড়ি পরে আসে মনে হয়। হ্যাঁ, ছোট বাবা ঠিক বলেছেন। নিজেকে সামলাতে না পেরে সায় দিয়ে ফেলল আহি। তুর্য শক্ত দৃষ্টিতে চাইল ওর দিকে। সে বলল, তো আমিও শাড়ি পরে আসব? ট্র্যাডিশনাল কিছু পরলেই হবে। মিনমিন করে বলল আহি, লুঙ্গি আর স্যান্ড গেঞ্জি পরে আসি? ওর কাছে জানতে চাইল তুর্য। আহি চুপচাপ বসে রইল। অন্য সময় হলে এখানে সবাই উপস্থিত সাক্ষী থাকা সত্ত্বেও বিচার দেওয়া হয়ে যেত। কিন্তু এখন সে কাজ করল নাও। লোকটা এমনিতেই মাইনকা চিপায় পড়ে গিয়েছেন। তার উপর এত বেশি লানো উচিত হবে না। আসলাম চৌধুরী বললেন, থাক, পোশাক পাল্টানোর দরকার নেই। ভাইজান কি প্রশ্ন করার করো। আকবর চৌধুরী নাম জিজ্ঞেস করার মাধ্যমে প্রশ্ন পর্ব শুরু করলেন। একটু সময় নিয়ে হলেও ঠিকঠাক উত্তর করল তুর্য। পরের প্রশ্ন করলেন আসিফ চৌধুরী। বাবা, তুমি কি কোরআন শরীফ তেলাওয়াত করতে জানো? এবারে সাথে সাথে উত্তর করল তুর্য। সেটা তো আমার থেকে আপনার ভালো জানার কথা। প্রথম দিন হুজুরের কাছে তো আপনিই নিয়ে গিয়েছিলেন, মনে নেই আপনার? তাছাড়া হুজুর আমাকে বলেছিলেন আপনিও নাকি তার কাছে পড়তেন, আরও তার ভাতিজির পিছু ঘুরঘুরো করতেন। এই কারণে হুজুর নাকি একদিন আপনাকে খুব রেছিলেন। সত্যি নাকি চাচ্চু? ড্রয়িং রুমে যেন হাসির রোল পড়ে গেল।
শুধু হাসি নেই দুইটি মানুষের মুখে। একজন, যে এত বড় সত্যিটা ফাঁস করল, সে। আর অন্যজন, যে কিছু কাল আগে অনুনয় বিনয় করে ভাতিজাকে আটকিয়েছিল কথা ফাঁস করা থেকে, সে। ছোটবেলায় কথাটা শুনলেও আজ ঠিকই হাটে হাড়ি ভেঙে দিল ছেলেটা। আসিফ চৌধুরী ঘন ঘন কয়েকটা শুকনো কাশি দিয়ে স্ত্রীর দিকে তাকালেন। হাসি থামিয়ে দ্ররূপ নিয়ে স্বামীর দিকে তাকিয়ে আছেন লতা বেগম। স্ত্রীর এমন ভয়ঙ্কর রূপ দেখে মেকি হাসলেন তিনি। পরবর্তীতে আর কোনো প্রশ্ন করার সাহস দেখালেন না। একটা প্রশ্ন করতে গিয়ে স্ত্রীর কাছে না জানি কত হাজার প্রশ্নের উত্তর দিতে হয়। এবারের প্রশ্ন করলেন আসলাম চৌধুরী। বলছিলাম ছেলের কি ফোকলা নাকি? গালে দাঁত নেই? এখনো পর্যন্ত হাসতে দেখলাম না। এহেন প্রশ্নে পুনরায় হাসির রোল পড়ল সেখানে। সেই হাসির ইতি ঘটল তুর্যের উত্তরে। না থাকলে তো আপনাদেরই সুবিধা হতো। পানি ভাত রান্না করে জামাই আদর করে দিতেন। মাছ মাংসের দরকার পড়ত না। আফসোস দুর্ভাগ্য আপনাদের। ছেলের কোনো নেশা টেশা করার অভ্যাস আছে নাকি? এবারের প্রশ্ন করলেন আকবর চৌধুরী। জি, আছে। তুর্যের এমন উত্তরে আকবর চৌধুরীর মুখ গে লাল হয়ে উঠল। বাড়ির বাকি সবাইও অবাক হলেন। কিন্তু পারভিন বেগম ছেলের এমন উত্তর বিশ্বাস করতে পারলেন না। গে আকবর চৌধুরীর শরীর রীতিমতো কাঁপছে। ওনাদের 14 গোষ্ঠীতে কেউ নেশাখোর ছিলেন না। আর এই ছেলে নেশাও করে, সেটা আবার বড় মুখ করে সবার সামনে বলছেও তিনি ধমকে উঠলেন। বললেন, কবে থেকে এসব শুরু করেছ? হয়েছে বেশ কয়েক বছর, সাবলীল গলায় উত্তর করল তুর্য। তিনি পুনরায় প্রশ্ন করলেন, দুনিয়ায় বিরাজমান সকল নেশাই করো? না, একটাই। গাঁজা, মদ, হিরোইন? নাম কি? কি সেই নেশা? আপনাদের মেয়ের নেশা। ব্যাস এক উত্তরে ঘর শুদ্ধ সবাই নিশ্চুপ। মুখ লুকানোর জায়গা পেলেন না বড়রা। আহি লজ্জায় মাথা নিচু করে ফেলল। মনে মনে 100 কথা শোনাল তুর্যকে। নির্লজ্জ, অসভ্য ছেলে বিড়বিড় করে বলতে বলতে চলে গেলেন আকবর চৌধুরী। বাকিরাও একে একে কেটে পড়লেন। আর ছোট 3টা দৌড়ালো বাবা চাচাদের পিছু। প্রশ্ন পর্বে তাদের মন ভরেনি, একটু হেঁটে দেখাতে বলবে, সূরা ফাতিহা তিলাওয়াত করতে বলবে। এত শিগগিরই সবকিছু শেষ হয়ে গেলে পরে কত ড্রয়িং রুম ফাঁকা হতেই তুর্য আহির হাত ধরে নিজের রুমের উদ্দেশ্যে নিয়ে যেতে লাগল। আহি সাফাই দিতে দিতে বলল, তুর্য ভাই, বিশ্বাস করুন এসব আইডিয়া আমার মাথার ছিল না। আমি ওনাদের এসব রিচুয়াল পালন করতে বলিনি। ওনার নিজেরাই করেছেন। আই নো। তাহলে কোথায় নিচ্ছেন আমাকে? ছেলে ফোকলা কিনা প্রুফ দিতে? সাথে দাঁতগুলো মজবুত কিনা, কতটুকু জোর আছে সেগুলোও দেখিয়ে দিব। তোর বাপকে গিয়ে আপডেট দিয়ে দিস। চলো মান।